নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। সিবিআই তদন্ত, আদালতের তত্ত্বাবধানে সিট গঠন, ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি, পুলিশ ও আমলাতন্ত্রের সংস্কারের সুপারিশ। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া ভোট পরবর্তী হিংসার তদন্ত রিপোর্টে একগুচ্ছ সুপারিশ জাতীয় মানবাধিকার কমিশনের। সেই সঙ্গে সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার সুপারিশও করা হয়েছে। হাথরাসের উদাহরণ তুলে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ইস্যুতে বিজেপি ও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, পাল্টা তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানা বিজেপির। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্ত। প্রায় এক মাসের তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। হাইকোর্টে জমা দেওয়া 50 পাতার রিপোর্টের প্রায় প্রতি পাতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। কবিগুরুর চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেথাশির লাইন ব্যবহার করে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত 2 মাসে রবীন্দ্রনাথের মাটিতে রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। সেই সঙ্গে রিপোর্টে অভিযোগ করা হয়েছে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, নৃশংস আক্রমণের মতো ঘটনা রাজ্যে ঘটেছে ভোটের ফল বেরোনোর পর থেকেই। জাতীয় মানবাধিকার কমিশনের দাবি, রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে গত 20 মে পর্যন্ত এ রাজ্যে 29টি খুন, 12টি যৌন নিগ্রহ, 391টি নৃশংস আক্রমণ, 940টি অগ্নিসংযোগ, 562টি হুমকির অভিযোগ দায়ের হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হিংসায় লাগাম টানা প্রয়োজন বলে চূড়ান্ত তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে দেশের গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যাবে বলেও মন্তব্য করা হয়েছে রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশনের মন্তব্য, হিংসায় লাগাম টানা না গেলে অন্য রাজ্যে হিংসা ছড়িয়ে পড়বে। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে কমিশনের সুপারিশ, সিবিআইয়ের মতো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত, আদালতে তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত, দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি, বিশেষ সরকারি আইনজীবী নিযুক্ত করা, সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ করতে হবে, গোটা বিচার পর্ব রাজ্যের বাইরে করতে হবে, পুলিশ ও আমলাতন্ত্রের সংস্কার। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রসঙ্গে বিজেপি ও কেন্দ্রকে নিশানা করে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। They have given the time for affidavit or something. So before that, how they leaked all the news, what they have submitted in the court, if it is not political vendetta? NHRC ने 12 तारीख को अपनी रिपोर्ट सबमिट कर दी थी, जिसको 13 तारीख में कोर्ट ने संज्ञान ले लिया था और उसमें 22 तारीख की डेट दे दी गई थी। आज 15 तारीख है। 3 दिन बाद ममता बनर्जी जी का जो ये आरोप है, ये अपने आप में खुद किसी न किसी तरीके से उनको संबंधित अवस्था में खड़ा कर देता है। মুখ্যমন্ত্রীর নিশানার পাল্টা তৃণমূল ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। যা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর, সেটা হলেই রাজনৈতিক প্রতিহিংসা হয়। তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব বিধানসভা নির্বাচনের আগে থেকে চালিয়ে গেছে। তারপরেও এই রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে বর্তমান অবস্থা কি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 1 মাস ধরে রাজনৈতিক হিংসা কবলিত রাজ্যের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে আক্রান্তদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের এই রিপোর্টে অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল। রিপাবলিক বাংলা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া ভোট পরবর্তী হিংসার তদন্ত রিপোর্টে রাজ্যকে নজিরবিহীন আক্রমণ জাতীয় মানবাধিকার কমিশনের। রিপোর্টে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে কুখ্যাত দুষ্কৃতী আখ্যা। জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই প্রশ্ন তুলে বিজেপি ও কমিশনকে তোপ তৃণমূলের, পাল্টা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ ও রাজনৈতিক হিংসার ঘটনার তদন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত জাতীয় মানবাধিকার কমিশনের। তদন্ত রিপোর্টে নজিরবিহীন ভাষায় রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ কমিশনের। রাজ্যের বেশ কয়েকজন তৃণমূল নেতা হিংসার ঘটনায় যুক্ত দাবি করে তাদের কুখ্যাত দুষ্কৃতী আখ্যা। ইতিমধ্যেই চূড়ান্ত তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে কমিশন। কমিশনের জমা দেওয়া সেই রিপোর্টই এসেছে প্রকাশ্যে, আর তা নিয়েই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। হাইকোর্টে জমা দেওয়া কমিশনের রিপোর্টে তোপ রাজ্যের শাসকের আইন চলছে। এখানেই শেষ নয়। তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূল বিধায়ক খোকন দাস,
প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং তৃণমূল বিধায়ক শেখ সুফিয়ানকে কুখ্যাত দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। এনএইচআরসির নিরপেক্ষতা নিয়ে সরব কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। এই ধরনের সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন তাদের পূর্ণ সম্মান জানাচ্ছে, কিন্তু এগুলি এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে এবং তারাই তাদের রাজনৈতিক যে কর্মসূচি বা তাদের বক্তব্য সেটাই এনাদেরকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। যেখানে তৃণমূল আক্রান্ত হয়েছে, তৃণমূল কর্মী খুন হয়েছেন, সেসব বাড়িগুলো কি জাতীয় মানবাধিকার কমিশনে যাওয়ার সময় হয়? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যারা সদস্য এখানে এসেছিলেন, প্রতিনিধি এসেছিলেন, আমি প্রথম বলি যে তাদের কোনো নিরপেক্ষতা আছে বলে আমার অন্তত আজকে রিপোর্ট দেখে মনে হয়নি। একেবারে উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পনা করেই তারা এখানে এসেছিল। কারণ আমরা মনে করি এটা বিজেপির চর ছাড়া অন্য কিছু দেখে বলা যাবে না। রিপোর্টে তাকে কুখ্যাত দুষ্কৃতী আখ্যা দেওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আগে তথ্য নেওয়া উচিত ছিল, জানা উচিত ছিল যে আমি নিজে পেশায় একজন আইনজীবী। গত 10 বছর আমি রাজ্য বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, আর 5 বছর রাজ্য বার কাউন্সিলে আমি মেম্বার ছিলাম। স্বাভাবিকভাবে না জেনে একটা ভুল তথ্য তারা জমা দিয়েছে এবং আমার নামে পশ্চিমবঙ্গের কোনো থানায় এফআইআর তো জুড়ে কথা, একটা যদি জিডি পান আমি তাকে পুরস্কৃত করব। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যের শাসক দলকে আক্রমণ করা হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। রিপাবলিক বাংলা। বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ বৈঠক হয় দুজনের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। অর্জুন সিং এর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা অর্জুন সিং অর্থাৎ বিজেপির যিনি ব্যারাকপুরের সাংসদ। ভাটপাড়ার বাড়িতে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয় এবং এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে আর কি জানা যাচ্ছে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কি নিয়ে বৈঠক? একেবারেই কিন্তু সন্ধ্যে বেলায় 6টার সময় কিন্তু তিনি ঢোকেন এবং প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু তিনি ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, এবং তিনি অর্জুনের সঙ্গে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেন। তার এই বৈঠককে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়েছে। যদিও বৈঠক সেরে শুভেন্দু অধিকারী জানান যে এই যে মানবাধিকার কমিশন যে হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে এরা যে নেতা মন্ত্রী অর্থাৎ এমএলএ এবং মন্ত্রী যারা নাম উঠে এসেছে তাদের যে এই তাদের রাজ্য জুড়ে এবং বিশেষ করে ভাটপাড়া এবং উত্তর 24 পরগনার যে দুটি জায়গা রয়েছে বসিরহাট এবং বনগাঁয়, যাতে জোরদার আন্দোলন শুরু করা যায় সেই রূপরেখা তৈরি করবার জন্যই কিন্তু এই বৈঠক হয়েছে, এমনটাই কিন্তু আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এবং আগামী দিনে এই ভ্যাকসিন কাণ্ড, ভুয়ো যে আইপিএস অফিসার, আইএস অফিসার, এইগুলো নিয়ে কিন্তু রাজ্য জুড়ে লাগাতার, অর্থাৎ রাজ্য জুড়ে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ চলছে তা নিয়ে তাদের মধ্যে বৈঠক হয়েছে। এখনো পর্যন্ত এমনই খবর উঠে আসছে। ধন্যবাদ সুকান্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই বৈঠকের পর কি বলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শুনবো। যে রুল অফ ল পশ্চিমবঙ্গে নেই, মানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এর থেকে লজ্জা এই সরকারের তো আজকে এই এনএইচআরসি রিপোর্ট দেখার পরে পদত্যাগ করা হচ্ছে। অন্ধকার যত গাঢ় হবে তারপরে সূর্য কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে। আপনারা এই 2 মাস ধরে যা অত্যাচার করেছে এখনো চালাচ্ছে সুযোগ পেলে, কোথাও নিজেরা করছে তথাকথিত দুধেল গাইদের দিয়ে, আর যেখানে পারছে না জনরোষ হয়ে যাবে সেখানে তো পুলিশ আছে। এই তো এনএইচআরসির রিপোর্টে দেখেছেন পুলিশ অফিসারদের নামও এসে গেছে, কারা কারা করেছে সবার নাম হয়তো আসেনি, এসে গেছে।
ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরব বিজেপি। জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদে সামিল দলীয় নেতাকর্মীরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চলল বিক্ষোভ প্রদর্শন। আলিপুরে বিজেপির বিক্ষোভ শুরুর আগেই আটক সাংসদ দেবশ্রী চৌধুরী। রাজ্যে ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে পথে নামল বিজেপি। জেলায় জেলায় বিক্ষোভ। কলকাতায় ধুন্ধুমার। আলিপুরে বিজেপির বিক্ষোভ শুরুর আগেই উত্তেজনা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় সাংসদকে। ম্যান্ডেট পাওয়ার পরেও পশ্চিমবাংলা সরকার এতটাই ভীত যে তারা মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। জনতার স্বার্থে ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পাশাপাশি উলুবেড়িয়ার বৃন্দাবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। আসানসোলে বিজেপি বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু। কর্মসূচিতে যোগ দেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অবস্থান বিক্ষোভের পর আসানসোল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা করছেন, আর রাজ্য সরকার সেটা নিয়ে দলবাজি করছে, তৃণমূল সেটা নিয়ে পয়সা রোজগার করছে। পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন আর এগুলো হবে না, এটা হতে পারে না। বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। নেতৃত্ব দেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বিক্ষোভে হাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। ভ্যাকসিন দুর্নীতি ও ভুয়ো আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়। সারা রাজ্য জুড়ে যে জাল ভ্যাকসিনের রমরমা চলছে, আর এই জাল ভ্যাকসিনের রমরমা চলছে সরকারের প্রত্যক্ষ মদতে। সরকার সারা রাজ্যবাসীকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জাল ভ্যাকসিন তাদের শরীরে পুশ করার মাধ্যমে, আমরা সেই পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে সঠিক ভ্যাকসিন যাতে সবাই সর্বস্তরের মানুষ পায়, তার জন্য জাল ভ্যাকসিনের প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। নদিয়ার কৃষ্ণনগরেও অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল বিজেপির। সেখানে নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জাল ভ্যাকসিনের আর ভ্যাকসিন কেলেঙ্কারি যেটা বর্তমান তৃণমূল সরকার করেছে তার প্রতিবাদ। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মানুষ ভ্যাকসিন চেয়ে ভ্যাকসিন পাচ্ছেন না। করোনার জন্য লড়াই সারা ভারতে হচ্ছে। মোদী সাহেব বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন, আর সেই ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিজেপি। এছাড়াও রাজ্যের আরও একাধিক জেলায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। ঘেরাও করা হয় বেশ কিছু সরকারি দপ্তর। রিপাবলিক বাংলা। রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। রাজ্যের 7 বিধানসভা আসনে বকেয়া ভোট পর্ব সাঙ্গ করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি ভোট আয়োজনের আগে ওইসব এলাকার করোনা পরিস্থিতিও খতিয়ে দেখছে রাজ্য। তৃণমূল এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ। রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়নি। নন্দীগ্রামে হেরে যাওয়ায় 6 মাসের মধ্যে যে কোনো একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই 6 মাসের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। তার আগে নির্বাচন করাতে হবে, এই দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। দরকার পড়লে নির্বাচন করতে চাপ সৃষ্টি করবেন বলে জানান সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে 7 দিনের প্রচারের সময় দিন আর নির্বাচনটা করুন। এই নির্বাচনটা করলেই মুখ্যমন্ত্রী অন্য যে পৌরসভা ইত্যাদি নির্বাচন বাকি আছে সেগুলো করবে। যদি নির্বাচন কমিশন না করে আমাদের কিছু করার নেই, তবে আমরা যথাসম্ভব চাপ নির্বাচন কমিশনের উপর সৃষ্টি করব যাতে ওরা নির্বাচন করেন। এদিকে যে 7টি এলাকায় বিধানসভার উপনির্বাচন হবে সেখানে শেষ 14 দিনের করোনার কি পরিস্থিতি তা সবিস্তারে জানতে চাইল নবান্ন। স্বাস্থ্য ভবনের কাছে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।
জুন মাসের শেষ তথ্য অনুযায়ী বিধানসভা ওয়ারি রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। 7টি বিধানসভা কেন্দ্রে জুন মাসের শেষ তথ্য অনুযায়ী করোনা চিত্র। দিনহাটা বিধানসভা এলাকায় 42 জন, ভবানীপুর এলাকায় 26 জন, খড়দহে 26 জন, গোসাবা বিধানসভায় 17 জন, শান্তিপুরে 39 জন, শামশেরগঞ্জে 1 জন, জঙ্গিপুরে 5 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এবার শেষ 14 দিনের রিপোর্ট তলব করল নবান্ন। নির্বাচন কমিশন ওইসব আসনে নির্বাচন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় করোনা চিত্র সম্পর্কে জানতে চায়, সে কারণেই ওই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে খবর। রিপাবলিক বাংলা। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দিল্লি রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমবার দিল্লিতে 21শে জুলাই পালন করছে তৃণমূল। 21শে জুলাই দিল্লি যাওয়ার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি সফরে মমতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা সোনিয়া গান্ধীর। বাংলায় জয় এসেছে, এবার লক্ষ্য দিল্লি। 2024 লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে খবর, জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার মমতার দিল্লি সফর নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে। 19শে জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। দিল্লিতে মমতা সোনিয়া সাক্ষাতের সম্ভাবনা, অন্য অবিজেপি দলের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। প্রথমবার দিল্লিতে 21শে জুলাই পালন করবে তৃণমূল। মমতার বক্তব্য জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত হয়েছে। 21শে জুলাই दिल्ली যাওয়ার সম্ভাবনা অভিষেকেরও। पार्लियामेंट चलने का टाइम एक दफे हम जाते हैं कि सबको सब मुलाकात होता है, अच्छा लगता है, पुराना दोस्त भी है, नया दोस्त भी है। बेसिकली हम एक दफे जाएंगे, कब जाएंगे हम अभी नहीं सोचा, लेकिन हम जाने से हम सारे थोड़ा थोड़ा लीडर लोगों को भी मीट करेंगे। हम चाहते हैं अगर वक्त मिले तो प्रधानमंत्री का साथ, प्रेसिडेंट का साथ भी हम मुलाकात करेंगे कि हमारा चुनाव का बाद जाना है इसी के लिए। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তির মেয়াদ 5 বছর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই মঙ্গলবারই প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। তার আগে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও কথা হয় প্রশান্ত কিশোরের। পাওয়ারের বাড়িতে অবিজেপি দলগুলির বৈঠকের অন্যতম সংগঠক ছিলেন পিকেই। ঠিক এই সময়ে পরবর্তী কংগ্রেস সভাপতি হিসাবে উঠে আসছে কমলনাথের নাম। রাজনীতিতে গান্ধী পরিবারের 3 সক্রিয় সদস্য থাকতেও কমলনাথ কংগ্রেসের সভাপতি হলে তা ইন্দিরা কংগ্রেসের রাজনীতিতে এক অভিনব ঘটনা হবে। যুব কংগ্রেসের সময় থেকেই কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্র বড়বাজারের কমলনাথের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক। সব মিলিয়ে মমতার এবারের দিল্লি সফরের দিকে বিশেষ নজর রাজনৈতিক মহলের। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। করোনা আবহে কেন্দ্রের বিরুদ্ধে ফের টিকা ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে এদিনই দীঘার উন্নয়নের জন্য বেশ কিছু ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। করোনার আতঙ্ক এখনো অব্যাহত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর এবার চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিয়েছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। যদিও টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুরও ছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের গলাতে। আমাদের স্টেট একমাত্র স্টেট, মনে রাখবেন, অনলি -6 হচ্ছে আমাদের নেগেটিভ ওয়েস্টেজ, সবচেয়ে কম। আমরা ভ্যাকসিনেশনে সবচেয়ে ভালো কাজ করেছি, কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন অন্যান্য অনেক রাজ্য পেয়েছে। তারা পাক, আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই পাক সবাই। করোনা আবহে ইয়াসের ছবি দেখেছে বাংলা। ইয়াস ঝড়ে বিপর্যস্ত হয়েছে দীঘা। বাঙালির অন্যতম প্রিয় এই ভ্রমণ ডেস্টিনেশনকে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে ভার্চুয়ালি বেশ কয়েকটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। একই সঙ্গে বিপর্যয় মোকাবেলায় বিশেষজ্ঞ কমিটির ঘোষণাও করেন তিনি। প্রতি বছর ঝড়ে জলে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য কি করে আমরা বাঁচতে পারি,
প্রকৃতি সবচেয়ে বড় রক্ষক এবং আমরা প্রাকৃতিক সম্পদকেও কাজে লাগাতে চাই। এর জন্য আমরা একটা 24 জন সদস্য বিশিষ্ট একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছি এর জন্য, এবং আমরা রাজ্য জুড়ে পূর্ব মেদিনীপুরে আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগাচ্ছি। ইয়াসকালী দুয়ারে ত্রাণ প্রকল্পে উপকৃত হয়েছেন আম আদমি। এদিন নবান্নে এমনটাও দাবি করেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার শিকার নদিয়ার বিধায়কের পাশে শুভেন্দু অধিকারী। চাকদার বিধায়ক অসীম সরকারের জমি থেকে 11টি মেহগনি গাছ কেটে নেওয়া হয়, অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে। কর্তব্যরত মহিলা আধিকারিককে হেনস্থা এবং তার গাড়ির চালককে প্রায় 2 ঘন্টা আটকে রেখে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জলপাইগুড়ির আবগারি দপ্তরের আধিকারিক সুমনা দে লিখিত অভিযোগ জানালেন ময়নাগুড়ি থানায়। প্রায় 10 কেজি বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার 3 দুষ্কৃতী। উত্তর 24 পরগনার খড়িবাড়ি থেকে 3 জনকে গ্রেফতার করল এসটিএফ। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় গ্রেফতার এক জওয়ান। রাজেশ প্রসাদ নামে ওই জওয়ানের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ছেলে বৌমা ও নাতির অত্যাচারে বাড়ি ছাড়া বৃদ্ধকে ঘরে ফেরালো নিউটাউন থানার পুলিশ। মার্চ মাসে পরিবারের মারে বাড়ি ছাড়া হন অজিত দাস, পরে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ভিডিও কনফারেন্সে পরীক্ষা না নেওয়ার দাবিতে বিক্ষোভে বর্ধমান এমবিসি পলিটেকনিক কলেজের পড়ুয়ারা। দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দাবি করে পুরো পরীক্ষা ভিডিও অন করে দেওয়া সম্ভব না, এমনই অভিযোগ তাদের। জলপাইগুড়ি 3 কিশোরীর জলে ডুবে মৃত্যুতে প্রশ্ন তুলছে পরিবারের দাবি 3 জনের কেউ সাঁতার জানতো না। পরিবারের আরও দাবি তারা পুকুরে স্নান করতে যায়নি। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব উত্তর 24 পরগনার বাগদায় সিন্দ্রানীতে বৃক্ষরোপণ করলেন জেলা শাসক সুমিত গুপ্তা।